আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই মেয়ে, তুমি আমার পা ধরছো কেন? আবার কান্না করছো কেন? স্যার, আজকে আমার অফিসে প্রথম দিন, তাই তাড়াহুড়ো করে অফিসে ঢুকতেই আপনার সাথে ধাক্কা খাই, তাই মেজাজটা গরম হয়ে গেছে। আমি আপনাকে চিনতে পারি নাই স্যার, আমার ভুল হয়ে গেছে। আপনি আমাকে যত খুশি মারেন, তারপরও আমার চাকরি থেকে বের করে দিবেন না। চাকরি থেকে বের করে দিলে পরিবার নিয়ে রাস্তায় নামতে হবে। আগে আমার পা ছাড়ো, তারপর গিয়ে চেয়ারে বসো। না স্যার, আগে বলেন আমাকে মাফ করে দিয়েছেন, আমাকে চাকরির থেকে বের করে দিবেন না। ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিছি। এখন পা ছেড়ে চেয়ারে বসো। মেয়েটা পা ছেড়ে দিয়ে চেয়ারে গিয়ে বসলো। প্রথমে একটু রাগ ছিল ওর প্রতি, কিন্তু তার পরিবারের কথা শুনে সব রাগ উধাও হয়ে গেল। তোমার নাম কি? তোমার পরিবারে কে কে আছে? স্যার, আমার নাম তিথি। পরিবারে আমরা 2 বোন আর আব্বু আম্মু আছে। ছোট বোন এবারে ক্লাস 7-এ পড়ে। আব্বুর বয়স হয়েছে, তাই কিচ্ছু করতে পারে না। আগে কয়েকটা টিউশনি করেছে। গতকাল আপনার অফিসে ইন্টারভিউ দেওয়াই টিকে যাই। ও, এখন থেকে নিজের অফিস মনে করে কাজ করবে আর কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। আর তোমার বেতন কত টাকা বলছে? আমার বেতন বলেছে 25,000 টাকা। ঠিক আছে, এখন থেকে তোমার বেতন 40,000 টাকা। এত টাকা বেতন তোমার পরিবারের কথা চিন্তা করে দিছি। আর অফিস থেকে যাওয়ার সময় অগ্রিম মাসের বেতন নিয়ে যেও, আমি ম্যানেজারকে বলে রাখবো। এখন তুমি আসতে পারো। তিথি চোখের পানি মুছে একটা হাসি দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। তারপর আমি কাজ করতে লাগলাম। কাজ করতে করতে দুপুরের লাঞ্চ টাইম হয়ে গেছে। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি মারিয়া ফোন দিছে। প্রথমে 2-3 বার দেওয়ার পর ধরলাম। এত ফোন দিচ্ছেন কেন? দুপুরে খাবার খেয়েছো? খাবার খাইছি না খাইছি সেটা আপনাকে বলতে যাব কেন? কারণ আমি তোমার স্ত্রী, জিজ্ঞাসা করতেই পারি। আমি তো আপনাকে স্ত্রী হিসেবে মানি না। কিছুদিন পর আপনাকে ডিভোর্স দিয়ে দিব। আমাকে কি ক্ষমা করা যায় না? আমি তো আমার ভুল বুঝতে পেরেছি। সেটা আপনি দেরি করে ফেলেছেন। আমি আর আপনাকে মেনে নিব না। কিছুদিন অপেক্ষা করেন, তারপর ডিভোর্স পেপার পেয়ে যাবেন। প্লিজ তুমি এমনটা করো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আপনি মরেন না বাঁচেন সেটা আমার দেখার বিষয় নয়। ফোন রাখেন, আমার হাতে কাজ আছে। মারিয়াকে আর কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিলাম। হাতে অল্প একটু কাজ আছে, সেগুলো করতে লাগলাম। কাজ শেষ করে কেবিন থেকে বেরিয়ে ম্যানেজারকে বলে অফিস থেকে বেরিয়ে এসে গাড়ি নিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেলাম। তারপর খাবার খেয়ে আবার গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। বিকেলে অফিস শেষ করে বাইরে এসে গাড়ি নিয়ে রিয়ার বাসায় চলে গেলাম, কারণ রিয়া ফোন দিয়ে বলেছে তাদের বাসায় যাওয়ার জন্য। তার আব্বু নাকি আমাকে ডেকেছে। বাসার ভিতরে ঢুকে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর আন্টি এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি বাবা। তুমি কেমন আছো? তোমার বাড়ির সবাই কেমন আছে? আমিও ভালো আছি। বাড়ির সবাই ভালো আছে? ঠিক আছে, ভিতরে আসো, তোমার আঙ্কেল রুমে আছে। আমি ভিতরে ঢুকে আঙ্কেলের রুমে চলে গেলাম। ভিতরে ঢুকে দেখি আঙ্কেল বিছানায় শুয়ে আছে। আমাকে দেখে উঠে বসলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তা কি জন্য আসতে বললেন? আসলে গতকাল রিয়াকে দেখতে এসেছে। ছেলেটা নাকি রিয়াকে একদিন রাস্তায় দেখে পছন্দ করে ফেলেছে। এখন আমরা যদি রাজি থাকি তাহলে তারা বিয়ের তারিখ ঠিক করবে। ছেলেদের নিজের কোম্পানি আছে, সেটা দেখাশুনো করে। ছেলেটা কেমন, তার খোঁজ খবর নিয়েছেন? সেজন্য তো তোমাকে আসতে বললাম। তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো, যদি ছেলে ভালো হয় তাহলে সামনের দিকে আগাবো। ঠিক আছে আঙ্কেল, আপনি ছেলের ঠিকানা আমাকে দেন। তুমি রিয়ার থেকে নিও, ওর কাছে আছে। আরে ভাইয়া, তুমি কখন এসেছো? এই তো অল্প কিছুক্ষণ হবে। তা তোর আজকে আসতে এত দেরি কেন? একটা বান্ধবীর সাথে মার্কেটে গিয়েছিলাম, তাই আসতে লেট হয়ে গেছে। ও আচ্ছা, আগে বল, যেই ছেলে তোকে দেখতে এসেছে তাকে কি তোর পছন্দ হয়েছে? রিয়া লজ্জায় মাথা নিচু করে ফেলল। তার মানে রিয়ার ছেলেটাকে পছন্দ হয়েছে। থাক, আর লজ্জা পেতে হবে না। আমি আগে ছেলেটার খোঁজ খবর নিয়ে দেখি, তারপর বিয়ের দিন তারিখ ঠিক মনে করব। তুই ছেলেটার ঠিকানা আমাকে দে। রিয়া আমাকে ঠিকানা দিছে,
আরও কিছুক্ষণ কথা বলে রিয়াদের বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর মারিয়া এসে খুলে দিল। মনে হয় আমার জন্য অপেক্ষা করে আছে। আজকে আসতে দেরি হলো যে? সেটা আপনাকে বলতে হবে? তুমি আমার সাথে এমনভাবে কথা বলছো কেন? কেন বলছি সেটা আপনি ভালো জানেন। আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? আমি কথা দিচ্ছি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। তুমি যেভাবে বলবে আমি সেভাবে চলবো। আমি রুমে গেলাম। আপনার সাথে কথা বলতে বিরক্ত লাগছে বলে নিজে রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে গেলাম। এভাবে দেখতে দেখতে আরও 1 মাস চলে গেছে। মারিয়া আমার কাছে অনেকবার ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করি নাই। কিন্তু ও তো জানে না আমি ওকেও অনেক আগেই ক্ষমা করে দিছি। শুধু তাকে একটু কষ্ট দেওয়ার জন্য এরকম করছি। আরও কিছুদিন পর মারিয়ার জন্মদিন। ভাবছি সেই দিন তাকে আপন করে নিব। মারিয়া সবসময় মনমরা হয়ে থাকে, তার চেহারা দেখে বোঝা যায়। কান্নাও করে। জন্মদিনে আপন করে নিয়ে ভালোবাসা দিয়ে সব কষ্ট দূর করে দিব। ও আপনাদের তো বলা হয়নি, এর ফাঁকে রিয়ার বিয়ে হয়ে গেছে। আমরা সবাই গেছি রিয়ার বিয়েতে, শুধু মারিয়া ছাড়া। ওর নাকি ভালো লাগে না। আমি তো জানি কেন ভালো লাগে না। রিয়ার যে ছেলেকে বিয়ে করেছে ছেলেটা অনেক ভালো। আমি অনেকভাবে খোঁজ খবর নিছি, আর রিয়ার বিয়ের সব খরচ আমি চালিয়েছি। আর রিয়াদের পরিবারের দায়িত্ব সব কিছু রিয়ার জামাই নিছে। তো যাই হোক, দেখতে দেখতে সেই দিনটা চলে এসেছে। বাসার সবাইকে বলছি কেউ যেন রিয়াকে না বলে আজকে যে তার জন্মদিন। ভাবিকে বলছি রিয়াকে নিয়ে বাইরে কোথাও নিয়ে যেতে। ভাবি তাই করেছে। এদিকে আমি মারিয়ার আব্বু আম্মুকে আসতে বললাম, তারাও চলে এসেছে। আমি আর ভাইয়া ছাদে সব কিছু সাজিয়ে রেখেছি, আর লাইট সবগুলো অফ করে রেখেছি। রাত 10টায় ভাবি মারিয়াকে নিয়ে বাসায় চলে এসেছে। মারিয়ার আব্বু আম্মু তারা আব্বু আম্মুর রুমে আছে। মারিয়া খাবার না খেয়ে রুমে চলে এসেছে। রুমে এসে দেখে আমি মোবাইল টিপতে আসি। আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? এই নিন, এই কাগজে সই করে দিন। আমি এটা কিসের কাগজ আর কিসের সই করব? এটা ডিভোর্স পেপার। আমি আর আপনার সাথে থাকতে পারছি না। আমি আপনার কাছ থেকে মুক্তি চাই। দয়া করে সইটা করে দিন। রাসেল, আমি কি এতটাই খারাপ? আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? আমি না হয় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, তার জন্য তোমার কাছে মাফ চেয়েছি। আর তুমিও তো আমাকে কম কষ্ট দাও নাই। যদি আমি সইটা করে দিই তাহলে তুমি খুশি হবে? আমি অনেক খুশি হব। ঠিক আছে, তাহলে আমি সই করে দিচ্ছি। তুমি সুখে থেকো। পারলে আমাকে মাফ করে দিও। আর কখনো মনে হয় আমার চেহারা দেখবে না। আচ্ছা, চলে যখন যাবে আমার একটা আবদার রাখবে? প্লিজ না করো না। কি আবদার? তুমি আমার সাথে একটু ছাদে যাবে, তবে তোমার চোখ বন্ধ রেখে নিয়ে যাব। আবার ভয় পেও না, তোমাকে ছাদ থেকে ফেলে দিব না। তুমি যদি আমাকে মেরে ফেলো তারপরও আমার কষ্ট হবে না, কারণ তোমার হাতে মরতে পারলে জীবনটা ধন্য মনে করব। চলো। আমি একটা কাপড় দিয়ে মারিয়ার চোখ বেঁধে দিলাম। তারপর মারিয়ার হাত ধরে নিয়ে যেতে লাগলাম ছাদে। মারিয়া অনেক কান্নাকাটি করছে। ছাদে আসার পর মারিয়ার চোখ খুলে দিলাম। ছাদ তো অন্ধকার, এখানে কেন নিয়ে আসলে? তারপর হঠাৎ সব লাইট জ্বলে উঠল, আর সবাই একসাথে বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। মারিয়া সবাইকে দেখে অবাক হয়ে গেল। তার চেয়ে বেশি অবাক হলো তার আব্বু আম্মুকে দেখে। আব্বু আম্মু, তোমরা এখানে কখন এসেছো তোমরা? আমরা রাতে এসেছি। রাসেল বাবা যে আমাদের সাথে সব খুলে বলেছে তোর সাথে রাসেলের মধ্যে কি হয়েছে। তোর এমন কাজ করা উচিত হয়নি। রাসেল পারতো তোকে অনেক আগে বাসা থেকে বের করে দিতে, কিন্তু তোর আব্বুর বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে দেখে কিছু বলে নাই। ওদের মতো ঘরের বউ হয়ে আসতে ভাগ্য লাগে, কিন্তু তোর কাজটা করা ঠিক হয়নি। আব্বু আম্মু, আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমাদের কাছে ক্ষমা না চেয়ে শ্বশুর শাশুড়ির এবং রাসেলের কাছে চা। তারা যদি তোকে ক্ষমা করে তাহলে আমরাও তোকে ক্ষমা করে দিব। মারিয়া আব্বু আম্মুর কাছে গিয়ে ক্ষমা চাইল। তারা মারিয়াকে ক্ষমা করে দিছে। আমার কাছে আসতে চাইলে আমি বলি আগে কেকটা কাটার জন্য। তারপর মারিয়া কেক কাটলো। একজন একজন করে সবাইকে খাইয়ে দিল। তারা সবাই কিছুক্ষণ থেকে নিচে চলে গেল। অনেক ধন্যবাদ আপনাকে আমার শেষ আবদার রাখার জন্য। এখন আপনি আসতে পারেন। আমার কথা শুনে মারিয়া মুখটা মলিন হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ে গেল। যেই না মারিয়া চলে যাওয়ার জন্য পা বাড়াই, তখনই আমি মারিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। এই পাগলি,
আমাকে ছেড়ে কোথায় যাও? তুমি জানো না এই রাসেল তোমাকে ছাড়া অসহায়? তুমি ভাবলে কি করে আমি তোমাকে যেতে দিব? তুমি জানো তোমাকে আমি বিয়ের আগে একদিন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ভালোবেসে ফেলেছি। তাহলে আমাকে ডিভোর্স দিলে কেন? এখন তো তোমার কোনো অধিকার নেই আমাকে জড়িয়ে ধরার। কে বলেছে অধিকার নেই? অধিকার আগেও ছিল, এখনো আছে। তুমি তো আমাকে ডিভোর্স দিছো, তাহলে অধিকার থাকবে কি করে? আরে পাগলি, তুমি তো কাগজটা পড়েই দেখো নাই, ওখানে কি লেখা ছিল? তুমি যখন বলছিলে ডিভোর্স পেপার, তখন যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। পরে চিন্তা করলাম তুমি যদি আমাকে ছাড়া সুখী থাকতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাই, তাই তোমার খুশির জন্য সই করে দিলাম। এখন একটু পড়ে দেখো তো, কাগজটায় লেখা আছে। তারপর মারিয়া কাগজটা পড়তে লাগলো। আপনারা শুনবেন কি লেখা আছে? তাহলে শুনুন। আমাকে কাছে পেতে হলে আমার সব শর্ত মানতে হবে। নিচে যেগুলো লেখা আছে সেগুলো যদি মানতে পারো তাহলে সই করবে। 1, আমাকে ছেড়ে কখনো যেতে পারবে না। 2, আমাকে সব সময় আদর করতে হবে। 3, রাতে ঘুমানোর সময় জড়িয়ে ধরতে হবে। 4, অফিসে যাওয়ার সময় 10টা কিস, আসার পর 10টা কিস করতে হবে। 5, তুমি রান্না করলে আমি পিছন থেকে জড়িয়ে ধরতে দিতে হবে। 6, আর সবশেষে আমাকে অনেক ভালোবাসতে হবে। এই ছিল কাগজের লেখা। মারিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি তোমার সব শর্তে রাজি। আমি অক্ষরে অক্ষরে তোমার চাওয়া পাওয়া পালন করব। তুমি শুধু আমার পাশে থেকো। মহারানী, অবশ্যই থাকবো। একমাত্র মরার আগ পর্যন্ত আমি তোমার পাশে থাকবো। আমার না অনেক খিদে পেয়েছে। ঠিক আছে, নিচে চলো। তুমি খাবার খাবে? ওই খাবার না, তোমার ঠোঁট দুটো খেতে চাই। এই না না, কে শুনে কার কথা? আমাকে শক্ত করে ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে কিস করতে লাগলো। মনে হচ্ছে এতদিনের সব কষ্ট সব ঠোঁটের উপর দিয়ে মিটাচ্ছে। আমিও তার সাথে তাল মিলাতে লাগলাম। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিল। দুজনে হাঁপাতে লাগলাম। আরও কিছুক্ষণ থেকে নিচে আসার সময় মারিয়া বলল, আমাকে কোলে করে নিয়ে যাও। কি? তোমার মতো আটার বস্তাকে আমি কোলে নিব? কি বললে তুমি? আমি আটার বস্তা? ঠিক আছে, তোমার কোলে নিতে হবে না আমাকে। বুঝেছি, বউটা আমার অভিমান করছে। আসলে মারিয়া আটার বস্তা না, আমি তাকে রাগানোর জন্য বলেছি। আমি আর কোনো কথা না বলে মারিয়াকে কোলে তুলে নিলাম। মারিয়া আমার বুকে মাথা লুকিয়ে ফেলল। মারিয়াকে নিয়ে রুমে ঢুকলাম। মারিয়া আমার কোল থেকে নেমে ওয়াশরুমে ঢুকে গেল। আমি দরজা বন্ধ করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মারিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। ওই, আমার না একটা ছেলে লাগবে। ঠিক আছে, কালকে হাসপাতাল থেকে এনে দিব। ওই, আমি কি তোমাকে হাসপাতাল থেকে এনে দিতে বলছি বাচ্চা? তাহলে কোথায় থেকে এনে দিব? যা, আমার লজ্জা করছে। ওমা তাই? স্বামীর সাথে বলতে কিসের লজ্জা? তোমার কাছে বলতে লজ্জা পাচ্ছি না। তোমার পাঠক পাঠিকারা সব দেখতে আছে এবং সব শুনতে আছে। তারা শুনলে সমস্যা কোথায়? তাদের জানতে হবে না? কি বলেন পাঠক পাঠিকা ভাই ও বোনেরা? তুমি জানো তোমার জন্য ছেলে আনতে আমার অনেক পরিশ্রম করতে হবে। করতে হলে করবে, তারপরও আমার একটা ছেলে চাই তোমার মতো। ঠিক আছে, চলো তাহলে মিশন শুরু করে দেই। ওই মিয়ারা, এখনো তাকিয়ে আছেন কেন? আমাদের কি শান্তি মতো মিশন শুরু করতে দিবেন না? বুঝেছি, লাইট বন্ধ না করলে আপনারা তাকিয়ে থাকবেন। আমি বিছানা থেকে নেমে লাইটটা অফ করে দিয়ে এসে মারিয়াকে জড়িয়ে ধরে ঠোঁটে কিস করতে লাগলাম। তারপর আস্তে আস্তে চলে গেলাম ছেলে আনার মিশনে। আর দেখতে হবে না, অনেক কিছু দেখে ফেলছেন। আপনাদের লজ্জা শরম কিছুই নেই। দেখতে দেখতে কিছুদিন চলে গেল। এর মাঝে তিথির বিয়ে হয়ে গেল। তার বিয়ের খরচও আমি চালিয়েছি। এর মাঝে নানা নানি, মামা মামি আর রাইসা তারা এসে কিছুদিন থেকে আবার চলে গেছে আমেরিকা। আর আমি এখন অফিস দেখাশোনা করি। আব্বু আম্মু ভাবি মারিয়া তারা বাসায় থাকে। ভাইয়া অন্য অফিস দেখাশোনা করে আর বাকি কোম্পানি ম্যানেজার দেখাশোনা করে। মারিয়া আমার সব শর্ত পূরণ করে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। ক্ষুধার্ত পেট, খালি পকেটে আর মিথ্যা ভালোবাসা জীবনে অনেক কিছু শিখিয়ে যায়। কাউকে মন থেকে ভালোবেসে দেখুন, তাকে ছেড়ে থাকাটা মৃত্যুর সমান মনে হবে। তো কেমন হয়েছে জানাবেন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গল্প লিখি, আমার মনের অনুভূতি থেকে বাস্তবের সাথে কোনো মিল নেই। সবাই লাইক এবং কমেন্ট দিয়ে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন।